রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো সুপ্রিম কোর্টে কী হয়েছে তা আপনারা অলরেডি জেনে গেছেন। যে সুপ্রিম কোর্টে কী হয়েছে সেই বিষয়ে আমি কোনো কথা বলতে আসছি না। সুপ্রিম কোর্টে যেভাবে মুখে দু গালে থাপ্পড় খেয়েছেন আপনারা জানেন, সেই কোন বিষয়ে আমি কথা বলতে আসছি না। আমি কথা বলছি এই যে সুপ্রিম কোর্টে যা হলো শুনানি কালকে দিনভর, সব থেকে বড় যদি কেউ দুঃখ পেয়ে থাকে, দুঃখ ঠিক বলবো না, আমি এখানটা রাগ করে থাকে বা রাগ করেছেন বা গুসা হয়েছেন, তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের যিনি রাজকুমার, তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বারবার বলে থাকি ইনার বিরুদ্ধে মারাত্মক একটি কেস আছে, ইনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই কেসটা আপনারা জানেন, সেটা আপনারা জানেন, আপনারা কমেন্টে জানান। সেই পিএমএল অ্যাক্টের 150 কোটি টাকা তছনছ, আপনারা হয়তো সকলে জানেন, বারবার আমি বলে থাকি। তারপরে উনি বাইরে ঘোরাঘুরি করেন, কিন্তু ইনি খুব দুঃখ পেয়েছেন, এতটাই দুঃখ পেয়েছেন তিনি বুঝতেই পারছেন না। এত সমস্ত কাণ্ড হয়ে যাওয়ার পরও তিনি বুঝতে পারছেন না ইডি কেন সুপ্রিম কোর্টে মামলা করলেন। এবং তিনি বলার চেষ্টা করছেন জনসমক্ষে যে ইডি নাকি সুপ্রিম কোর্টকে মিসগাইড করছে। শুনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলছেন, একবার শুনুন আপনারা ছোট্ট করে। এবং কিছু তথ্য যদি আমাদের হাতে থাকে, তা নিশ্চিতভাবে রয়েছে, আমরা আগামী দিন সুপ্রিম কোর্টের হাতে বা হাইকোর্টের হাতে দেবো। সুপ্রিম কোর্ট ঠিক করবে পরবর্তীকালে কেসের ফাইনাল শুনানি সুপ্রিম কোর্ট হবে না হাইকোর্টে হবে। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের কাছে পাঠিয়ে দেয় তাহলে হাইকোর্টে হতে পারে, সেই ম্যান্ডেট কোর্টের আছে। কিন্তু ইডি চায় না হাইকোর্টে শুনানি হোক। ইডি যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনেরই আমি দেখছি গতকাল হাইকোর্টে অ্যাডজার্নমেন্ট চাইছে। একদিন হাইকোর্টে ফাইল করার পর পরদিন আবার সুপ্রিম কোর্টে ফাইল করেছে। এর কারণ কি ইডি বলতে পারবে? এর কারণ কি? আমি অনেক সময় বলি বিচার ব্যবস্থার একাংশকে আমরা দায়ী করি, কিন্তু আমি তো কোনো বিচারপতিকে অ্যাটাক করতে পারি না। কিন্তু হঠাৎ হাইকোর্টে কেস ফাইল করে 24 ঘন্টার মধ্যে এমন কি হলো যে তার 24 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে ফাইল করে হাইকোর্টে আমি অ্যাডজার্নমেন্ট চাইছি যে আমার পিটিশন আমি শুনতে চাই না। পিটিশনার তো ইডি, দুটো কেস ছিল, একটা তৃণমূল একটা ইডি। তো ইডি 1 নম্বর পিটিশন 2 নম্বর পিটিশন দুটোই কালকে শুনতে চায় না। আর সেখানে সুপ্রিম কোর্টকে যদি আপনারা মিসগাইড করেন আর কিছু তথ্য যদি সুপ্রিম কোর্টের কাছে পরবর্তীকালে জমা দেয়, যেটা জনসমক্ষে আপনারাও দেখতে পাবেন, তার মানুষ ঠিক করবে। তো আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করছেন তিনি এখনও বুঝতে পারছেন না কেন ইডি সুপ্রিম কোর্টে এই মামলাটা থাকুক সেটা চাইছেন। এবং তার বক্তব্য যে ইডি সুপ্রিম কোর্টকে কার্যত মিসগাইড করছেন। এবং তিনি আরও বলার চেষ্টা করলেন যে আমরা তো কোনো বিচারকের অধিকাংশ এক অংশের কথা বা কোনো বিচারককে তো আমরা পার্সোনালি অ্যাটাক করতে পারি না। তো এর পরের প্রশ্নটা আমি আসছি, তিনি কি বুঝতে পারছেন না যে ইডি কেন সুপ্রিম কোর্টে মামলাটি করলেন? একটু মনে হচ্ছে তিনি ভুলে গেছেন যে 8 তারিখ যখন মামলাটি কলকাতা হাইকোর্টে ছিল সেই দিন আপনারা কার্যত কী করেছিলেন? বিচারপতি যিনি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি ছিলেন তিনি কার্যত বাইরে বেরিয়ে গেছিলেন। কেন? কারণ আপনাদের নেতা মন্ত্রী সব ভিতরে ঢুকেছিল। তারপরে হোয়াটসঅ্যাপে লিখে পাঠানো হয়েছে যে চলে আসুন কলকাতা হাইকোর্টের ভিতরে। তারপরে সেই কলকাতা হাইকোর্ট হয়ে গেছিল মাছের বাজার। এবং সেই মাছের বাজারে বিচারপতি তিনি আর কথা শোনা তো দূরের কথা, তিনি সেখানে টিকতেই পারেনি কার্যত, এবং তিনি বেরিয়ে চলে গেছেন। তারপর কলকাতা হাইকোর্টের থেকে 14 তারিখ ডেট দেওয়া হয় শুনানির। কত তারিখ? 14 তারিখ। 8 তারিখের ঘটনা 9 তারিখের কী হয়েছে, 14 তারিখ চলে গেছে। প্রায় 5-6 দিন পর শুনানি। তো ইডির পক্ষ থেকে বলা হচ্ছিল কি খুব জরুরি, খুব তাড়াতাড়ি শুনানি করতে হবে। যখন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যখন 14 তারিখ শুনানির ডেট দিলেন এই সমস্ত হট্টগোলের কারণে, তারপর ইডি দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ বিচারপতি যিনি আছেন তার কাছে এবং বলেন যে বেঞ্চ চেঞ্জ করা হোক, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে আনা হোক। কিন্তু যিনি সর্বোচ্চ বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের তিনি নাকচ করে দেন বা তিনি কার্যত শোনেন না। তো সেখানে একটি মকা ইডি পেয়ে যায় যে কলকাতা হাইকোর্ট যখন শুনতে চাইছেন না, 14 তারিখ যেহেতু শুনানি রয়েছে, সেই 14 তারিখ শুনানি থাকছে, সেহেতু তারা অন্য কোর্টে যেতেই পারেন এবং সেই জন্য তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তারা তড়িঘড়ি করেনি যে লিভ তড়িঘড়ি করেননি যে আজকেই আমাকে শুনানি করতে হবে। তার পিছনে একটা কারণ আছে, এইখানেই বলবো ইডি একটু খেলেছেন
বা ইডি একটু মাথা কাটিয়েছেন, সেই মাথাটা হচ্ছে যদি তারা সেদিনই বলতো যে সুপ্রিম কোর্টে আমাদের আজই শুনানি চাই, তাহলে একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা কি, যেহেতু কলকাতায় 14 তারিখ ডেট ছিল, তখন সুপ্রিম কোর্ট বলতো কলকাতায় থেকে আগে হয়ে যাক, 14 তারিখে যেহেতু শুনানি রয়েছে, সেই শুনানিটা হয়ে যাওয়ার পর এখানে আসুক বা কলকাতাতে আবার পাঠিয়ে দিতে পারতো, কলকাতাতে কিন্তু পাঠিয়ে দিতে পারতো, কিন্তু ইডি সেটা চায়নি। ইডি প্রথম থেকেই চেয়েছে যে একটা সুযোগ যখন পেয়েছি, সুপ্রিম কোর্টে মামলা করেছি, সুপ্রিম কোর্টেই এই বিচারটা থাকবে, সুপ্রিম কোর্টে এই বিচারটা থাকবে। তো এই একটা ব্রেন কিন্তু ইডির পক্ষ থেকে খাটানো হয়েছে। আর এর পিছনে কারণ তো আপনারা জানেন, কারণ যেভাবে 8 তারিখ কলকাতা হাইকোর্টের ভিতরে কার্যত মনে হচ্ছিল রাজ্যসভা বা লোকসভায় পরিণত হয়েছিল বা মাছের বাজারে পরিণত হয়েছিল। তারপরে যদি রায়দান হতো, যে বিচারক রায় দিতেন তার বাড়িতে কি পোস্টার পড়তো না? আপনাদের কি মনে হচ্ছে বলুন তো বন্ধুরা? তার বাড়িতে কি পোস্টার কি পড়তো না? বা তার ছেলেপেলে কোথায় থাকে, সেই সমস্ত ছেলেপেলেকে নিয়েও হয়তো হুমকি চুমকি আসতো, এটা আমরাও জানি। সেই জন্যই ইডি সমস্ত চেষ্টা করেছেন যে কলকাতা হাইকোর্ট থেকে মামলা চলে যায় সুপ্রিম কোর্টে। কারণ আপনারাই তো পাঠিয়েছেন, আমি তো বলবো প্রথমে তো আপনারাই পাঠিয়েছেন, প্রথমে তো ইডি চায়নি। ইডি প্রথমে তো কলকাতা হাইকোর্টেরই দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু আপনাদের মূর্খামির জন্য সুপ্রিম কোর্টে চলে গেছে। এখন সমস্ত মানুষ বুঝতে পারছে যে না, যদি কলকাতা হাইকোর্টে থাকে তাহলে কলকাতা হাইকোর্টের যে রায়টা হবে সেটা সঠিক রায় হবে না, সেটা সঠিক রায় কোনো মতেই হবে না। কারণ এখানে কে ইনভলভ রয়েছে? পশ্চিমবঙ্গের খুদ মুখ্যমন্ত্রী। তিনি কি তার পদের জোর খাটাবেন না? একটু কমেন্টে জানান তো বন্ধুরা। তিনি কি তার পদের যে ক্ষমতা, সেটা একটু জোর কি প্রভাব কি খাটাবেন না? খাটাবেন তো অবশ্যই। এবং সঠিকভাবে বিচার কি আদৌ হবে? কোনো দিন হবে না। তার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্টেই যাতে চলে সে একটা ব্যবস্থা হয়েছে। আর মশাই, আপনাদের বুকে যদি সাহস থাকে, আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে কেন লড়তে পারবেন না? দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে, কলকাতা আদালতে আপনাদের চেষ্টা ছিল কলকাতা আদালতের মধ্যেই যারা সীমাবদ্ধ থাকে, কলকাতা আদালতের মধ্যেই যেন সমস্ত শুনানি হয়, আপনাদের সেই চেষ্টাই ছিল। তো পরের প্রশ্নটা ওইটাই যে আপনারা কেন পারবেন না? সেখানে গিয়ে আপনারা কেন সওয়াল জওয়াল করতে পারবেন না? আপনাদের ভয়টা কিসের? না আপনারা হুমকি টুমকি দিতে পারবেন না বিচারপতিদের? এটাই কি আপনাদের আফসোস? অবশ্যই আপনারা কমেন্টে জানান। কিন্তু আমি বলছি আবারও, ইনি খুব দুঃখ পেয়েছেন, দুঃখ বলবো না, এটা একটু রাগ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এখনও বুঝতে পারছেন না যে ইডি কেন সুপ্রিম কোর্টে মামলা করেছেন, তিনি এখনও বুঝতে পারছেন না। আপনাদের ব্যবহারে, আপনারা যে ব্যবহারটি করেছেন বিচারপতির কলকাতা হাইকোর্টের মধ্যে, সেই ব্যবহারের ফলে এবং সেই ব্যবহার দেখে ইডি বুঝতে পেরেছে যে কলকাতা হাইকোর্টে বিচার সম্ভব নয় মাননীয় মুখ্যমন্ত্রীর, তাই তারা দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। এবং আমার খুব হাসি লাগলো এই যখন আমি সুপ্রিম কোর্টের ভিতরে আসছি, যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি বলেছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যখন কলকাতা হাইকোর্টের এই মাছের বাজার পরিণত হওয়ার ঘটনাটিকে যখন তুলে ধরেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছে যে কলকাতা হাইকোর্টের মতন জায়গায় যদি বিচারকরা যদি বিচার করতে না পারে, যদি ভিড়ের কারণে, হট্টগোলের কারণে বিচারকরা যদি তাদের বেঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন, তাহলে যে লোকাল যে নিম্নবর্তী হাইকোর্টগুলো রয়েছে সেখানে তাহলে কি হয়? এই একটি প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্ট করেছেন। এবং আমি দেখলাম তৃণমূলের একজন নেতা, যিনি বিজেপির কিছুদিন আগে নেতা ছিলেন, জয়প্রকাশ, তার টাইটেলটা আমি ভুলে গেছি, তিনি আবার এমন একটি প্রশ্ন করেছেন যে বোঝা যায় তার শিক্ষাগত যোগ্যতা কতদূর সেটা বোঝা যায়। তিনি প্রশ্নটা কীভাবে করেছেন, তিনি হয়তো ভেবেছেন কোনো রাজনৈতিক দলের নেতা হয়তো বলেছে যে কলকাতা হাইকোর্টের মধ্যে কেন এত গণ্ডগোল হয়েছে। তিনি বলছেন কলকাতা হাইকোর্টের মধ্যে কী হচ্ছে সেটা কলকাতা হাইকোর্ট দেখবে, কলকাতা হাইকোর্টের তো ক্ষমতা আছে, সেটা নিয়ে কথা বলার কী আছে? কত বড় একটা মূর্খের পরিচয়। বলছে ওটা দেশের সর্বোচ্চ আদালত, ওটা সমস্ত কোর্টের ব্যাপারেই বলতে পারেন। হয়তো এই শিক্ষাগত যোগ্যতা ইনি হয়তো জানেন না, এনাকে জানানো উচিত। ওটা দেশের সর্বোচ্চ আদালত, যিনি সংবিধান রক্ষা করেন, যে আদালতের দ্বারস্থ সংবিধান, যিনি সংবিধান রক্ষা করেন, তো তার অধিকারের মধ্যে পড়ে সমস্ত কোর্টের দেখভাল করার। এটা হয়তো তিনি জানেন না। তো এনাকে একটু আমি জানিয়ে দিলাম, আপনারাও একটু জানিয়ে দিন এবং ভিডিওটিকে শেয়ার করুন যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব দুঃখ পেয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত বুঝতেই পারছেন না যে কেন ইডি মামলা করেছেন সুপ্রিম কোর্টে
এবং কেন তারা চাইছেন সুপ্রিম কোর্টে মামলাটা থাকুক। কারণ আমরা তো জানি যে এখানে যদি মামলা আসে কীভাবে প্রভাবটা খাটানো হবে, কীভাবে প্রভাব খাটানো হবে। মানবছি না, মানবো না, মাননীয় মুখ্যমন্ত্রী বেরিয়ে যাবেন র্যালি করতে, এটা বিচার হলো না। তার আগে ভাই সুপ্রিম কোর্টে যাওয়া ভালো, কারণ আপনারা সুপ্রিম কোর্টে যাবেন, যে বিচার আসুক আপনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থই হবেন পরে, তো সে আগে থাকতেই যাওয়া ভালো। আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান, আপনারা অবশ্যই কমেন্টে জানান।